মেহেদি ভাই আছেন, ইবনে এমডি রাশিদুল, তারপরে মাজহারুল ইসলাম, আমিনুল সাহেব আছেন। হ্যাঁ, মোটামুটি আমাদের ক্লাসের যারা যারা থাকে সব আছে। আতিকুল্লাহ আছে? জি স্যার, আতিকুল্লাহ স্যার আছে। ইয়েস স্যার, আছি স্যার, আছি। হ্যাঁ, এই আশকার ওয়াসিম, ওরা নেই? না স্যার, ওরা কেন? ওরা আশকারের তো থাকা উচিত। ওকে লিঙ্ক পাইনি, কি ব্যাপার? ওকে লিঙ্ক পাইনি তাহলে আশকার নাকি? ঠিক স্যার, করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, মানে হ্যাঁ, বাই বাই বাবা। আমি মনে প্রাণে চাই আজকার এবং ওয়াসিম এরাও খুব ভালো করে শিখুক। এরাও যদি ভালো করে শিখে তাহলে তো ভালোই লাগবে। অবশ্যই স্যার। তো এতদিন আমি অ্যালেন্সের কিনোটটা একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম, যদিও সব মেডিসিন গুলো এত তাড়াতাড়ি পড়ানো সম্ভব। তো যাই হোক, ওটাতে করে তাতে করে অ্যালেন্স কিনোট কিভাবে পড়তে হয় এবং এর গুরুত্বটা এটা কি বোঝা গেছে? বা অ্যালেন্স কিনোট পড়ার স্টাইলটা সবাই কি ধরতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, বাকিটা সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে স্যার। বৃষ্টি পড়ছে স্যার, না? বাহ, ভালোই। তো অ্যাকচুয়ালি কিনোট পড়ার স্টাইলটা আমি কেন বলেছিলাম, কারণটা হচ্ছে কি যে সবাই চেষ্টা করতে হবে যে কিনোট গুলোকে রপ্ত করার। ঠিক আছে, কিনোট রপ্ত করলে হয় কি, মানে কিনোট সিম্পটম যদি ম্যাচ করে যায় কোনো কেসে, তাহলে সে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে না। বোঝা গেল? মানে ওখানে বড় কেস চেকিং করা, বেশি সিম্পটম মিলানো ইত্যাদি এই ঝামেলাগুলো মানে করতে হয় না আর কি। একদম চটপট সিম্পটম মিলে গেল, মেডিসিন চার্জ করে দিন, এরকম ব্যাপার। তাহলে এখানে বসে ক্লাস হয় নাকি রে? তুই তাহলে ঘরে বস, না হয় কাপটা নিয়ে যা। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি হচ্ছে তো, এখানে বসি ক্লাসে আজকে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি ওই একটু সিম্পটোম্যাটোলজি নিয়ে একটু আলোচনা করি। যদিও সিম্পটোম্যাটোলজি চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, আর অনেকগুলো ঝামেলা এখন, যেমন মনে করেন একটু বাড়িঘর এগুলো তৈরি হচ্ছে, তো এই ঝামেলাগুলো জন্য আমাকে একটু সময়টাও একটু দিতে হচ্ছে, সেই জন্য খুব একটা বেশি প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি যে আপনাদেরকে সিম্পটোম্যাটোলজির উপরে যদি একটা ধারণা আমি দিতে পারি, তাহলে কি বলে প্র্যাকটিসের ক্ষেত্রে কোন কোন সিম্পটমটা আপনারা নেবেন, কোনটা ছাড়বেন, কোনটা কি ইউজ করবেন, কোনটা কি ইউজ করবেন না, ইত্যাদি যে বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা, এই জিনিসগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। ঠিক আছে, সো সিম্পটোম্যাটোলজি ইন প্র্যাকটিস, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সিম্পটোম্যাটোলজির উপরে আমাদের কনসেপশন একটু রাখতেই হবে, এটার উপরে একটু নলেজ রাখতেই হবে, তাহলে আমরা বুঝতে পারবো যখন প্র্যাকটিক্যাল আমরা কাজকর্মগুলো করব, যখন অ্যাপ্লাই করব, সেই সময়টাতে আমাদের জন্য এটা হেল্পফুল হবে।
তাহলে চলুন আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। স্টার্ট শেয়ারিং। স্ক্রিন শেয়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? বলুন সবাই। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সিম্পটোম্যাটোলজি এটা অর্গান অফ মেডিসিনে এর উপরে সেকশন 6 মানে 6 নম্বর অ্যাপোরিজমে সিম্পটম কি এটা লেখা আছে, এবং বিভিন্ন ফিলোসফি থেকে আমাদের সিলেবাসে যা ছিল আমি সেগুলোকে সম্পূর্ণটা কমপ্লিট করা যায়নি, কিন্তু কারণ হচ্ছে সিম্পটোম্যাটোলজির ক্লাস নিয়ে একদিন এটা কমপ্লিট হবে না, এটা অ্যাটলিস্ট 2 দিন তো করানো উচিত। তবে একদিনও করানো সম্ভব ছিল যদি নোটসটা মানে রেডি করে রাখা যেত, তাহলে একদিনেই হয়তো সম্ভব হয়ে যেত। তো যাই হোক, আমি চেষ্টা করব যে মেলা দিন পরে যেহেতু ক্লাসে আসলাম, আজকে আমি যতটা পারবো ততটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ক্লাসটা ভালো হবে খারাপ হবে এটা পরের ব্যাপার, কিন্তু আলটিমেট এটার উপরে আমি 2টা ক্লাস করাবো, এবং 2টা ক্লাসে সিম্পটোম্যাটোলজি টোটাল আপনাদের সামনে আমি ক্লিয়ার করেই ছাড়বো, ঠিক আছে? তাহলে সিম্পটোম্যাটোলজি জানার আগে আমাদেরকে জানতে হবে সিম্পটম। সিম্পটমটা কি জিনিস? আমরা প্রতিনিয়ত প্র্যাকটিসে আমরা বলি এই সিম্পটমটা মিললো, আমি এই মেডিসিনটা দিলাম, এখানে অনেকগুলো সিম্পটম পাওয়া গেল, এখানে কোনো সিম্পটম পাওয়া যায় না। তাহলে এই সিম্পটম 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 তো এই সিম্পটমটা কি জিনিস আমাদেরকে তাহলে নিশ্চয়ই আগে সেটা জানতে হবে। কারণটা হচ্ছে কি, আমরা জানি অবশ্য প্রত্যেককেই জানি যে সিম্পটমটা কি, কিন্তু আমাদেরকে জানতে হবে একটু গুছিয়ে, একটু মানে সুন্দরভাবে আমাদেরকে জানতে হবে সিম্পটোম্যাটোলজি, সিম্পটম সম্পর্কে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কি, যেটা নিয়ে সারা জীবন কাজ করব অথচ ওটা সম্পর্কে আমাদের স্বচ্ছ বা ক্লিয়ার ধারণা থাকবে না, এটা ঠিক না, তাই তো? তাহলে দেখুন সিম্পটমের ডেফিনেশন। দ্য ওয়ার্ড সিম্পটম, গ্রিক শব্দ জি লেখা আছে এখানে, সিম্পটোমা, এনিথিং দ্যাট হ্যাপেন্স, মানে যা কিছু ঘটে। মানে গ্রিকে সিম্পটোমা বলা হয়, এর মানেটা হচ্ছে কি, এর লিটারেরি মানে এর আবিধানিক অর্থ হচ্ছে anything that happens. তাহলে the word symptom means any changes in the health of the organism, ঠিক আছে? তাহলে any changes in the health of the body and mind, মানে অর্গানিজম এখানে বলা হয়েছে, বা এখানে বডি এন্ড মাইন্ড বলা যেতে পারে। তাহলে the word symptom এর মানে হচ্ছে any changes in the health of the organism which is felt by the patient himself, remarked by those around him and observed by the physician. তার মানে সিম্পটম হচ্ছে সেই জিনিসটা কি, যে একটা অর্গানিজমের মধ্যে যে পরিবর্তনটা, which is felt by the patient himself, যেটা পেশেন্ট নিজে উপলব্ধি করতে পারবে। তারপরে কি, remarked by those around him, এবং তার চারিপাশের লোকজন যা বুঝতে পারবে, and observed by the physician, এবং একজন ফিজিশিয়ান সেটাকে অবজার্ভ করতে পারবে, দেখতে পারবে। তাহলে সিম্পটম বলতে বোঝানো হচ্ছে এই জিনিসটাকে। তাহলে যে কোনো পরিবর্তন মানুষের শরীর এবং মনে, অর্গানিজমটাকে এখানে বাদ দেওয়া যাক, এখানে লেখা যাক বডি অ্যান্ড মাইন্ড, বডি অ্যান্ড মাইন্ড। তাহলে সিম্পটমের ডেফিনেশনটা দাঁড়ালো, the word symptom mean any changes in the health of the body and mind which is felt by the patient himself, remarked by those around him and observed by the physician, এটাকে বলা হচ্ছে সিম্পটম। এটা পাওয়া যাবে আমাদের অর্গান অফ মেডিসিনের 6 নম্বর অ্যাপোরিজমে। ডক্টর কেন বলেছেন এভরি সিম্পটম সাবজেক্টিভ অর অবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ কথাটার অর্থ হচ্ছে সাবজেক্ট যে এটা নিজে বুঝতে পারছে, বা সাবজেক্ট যেটা আপনাকে নিজে বলছে, অর্থাৎ পেশেন্ট যেটা নিজেকে বলছে। যেমন কি, স্যার প্রচন্ড মাথা ব্যথা, তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ। স্যার প্রচন্ড পেট ব্যথা, প্রচন্ড হাতে ব্যথা, এখানে চিনচিন করে মনে হচ্ছে, এখানে রিবরিব মনে হচ্ছে, এখানে জ্বালা মনে হচ্ছে, তাহলে সাবজেক্ট যেটা নিজে উপলব্ধি করছে সেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ সিম্পটম। এন্ড অবজেক্টিভ সিম্পটম হচ্ছে সেই সিম্পটমটা যে সিম্পটমটা আমরা দেখতে পাচ্ছি, পেশেন্ট দেখতে পাচ্ছে, আশেপাশের লোকজন দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। কি, হাতের জয়েন্টটা,
রিস্ট জয়েন্টটা এটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডক্টর, তাহলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ক্লিয়ার হলো। তাহলে কেন বলছে এভরি সিম্পটম সাবজেক্টিভ অর অবজেক্টিভ is indicative of an deviation from normal state of health. ডেভিয়েশন কথাটার অর্থ হচ্ছে নেমে আসা বা সরে যাওয়া। তাহলে ইজ ইন্ডিকেটিভ অফ ডেভিয়েশন ফ্রম নর্মাল স্টেট অফ হেলথ। হি অলসো সেজ অল কিউরেবল ডিজিজ মেক নোন টু দ্য ফিজিশিয়ান বাই সাইন অ্যান্ড সিম্পটম। সমস্ত আরোগ্যযোগ্য রোগ সে নিজেকে জানান দেয়, নিজেকে বুঝিয়ে দেয়, ফিজিশিয়ানকে সে নিজেকে বুঝিয়ে দেয় এর লক্ষণের দ্বারা। তাহলে যে কোনো আরোগ্যযোগ্য রোগ নিজেকে প্রকাশ করে ডাক্তারের সামনে তার লক্ষণ দ্বারা, সাইন এন্ড সিম্পটম দ্বারা। অ্যাকর্ডিং টু ডক্টর স্টুয়ার্ট ক্লোজ, ডক্টর ক্লোজ কি বলেছেন? ইন জেনারেল আ সিম্পটম ইজ এনি এভিডেন্স অফ ডিজিজ। মানে সিম্পটম হচ্ছে কি, সামগ্রিকভাবে সিম্পটমটা হচ্ছে রোগের একটা যে কোনো প্রমাণ হচ্ছে সিম্পটম, অর চেঞ্জেস ফ্রম স্টেট অফ দ্য হেলথ, অথবা স্বাস্থ্যের যে পরিস্থিতি বা অবস্থা থেকে যে কোনো রকমের পরিবর্তন, সেটাই হচ্ছে সিম্পটম। ডক্টর এইচ এ রবার্ট কি বলেছে? সিম্পটমস আর দ্য অনলি রিপ্রেজেন্টেটিভ এক্সপ্রেশন অফ দ্য ডিজিজ স্টেট। তাহলে ডক্টর স্টুয়ার্ট ক্লোজের মতে, ডক্টর স্টুয়ার্ট ক্লোজ কি বলেছে? সিম্পটমটা হচ্ছে কি একটা রিপ্রেজেন্টেটিভ এক্সপ্রেশন, মানে এটা একটা বহিঃপ্রকাশ অফ দ্য ডিজিজ স্টেট, মানে রোগের যে অবস্থা তার একটা বহিঃপ্রকাশই হচ্ছে সিম্পটম। তাহলে সিম্পটম কাকে বলে এটা আমরা বুঝতে পেরে গেছি। তাহলে সিম্পটম মিনস এনি চেঞ্জেস, যে কোনো রকমের পরিবর্তন ইন দ্য হেলথ অফ বডি এন্ড মাইন্ড, মানুষের স্বাস্থ্য, ইন দ্য হেলথ অফ মানে শরীর এবং মনের স্বাস্থ্যে, শরীর এবং মনের যে একটা সুস্থ অবস্থা থেকে যে কোনো রকমের পরিবর্তন, যেটা পেশেন্ট নিজে বুঝতে পারছে, লোকে যেটা দেখে বুঝতে পারছে, feel by the patient himself, remarked by those around him and observed by the physician, যেটা তার চারিপাশের লোকজন দেখতে পাচ্ছে এবং ফিজিশিয়ান যেটাকে অবজার্ভ করতে পারছে। তাহলে সিম্পটম কি এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং সিম্পটম সম্পর্কে ডক্টর কেন, ডক্টর স্টুয়ার্ট ক্লোজ এবং ডক্টর এইচ এ রবার্ট এটা কি বলেছেন আমি সেটা দিলাম। সিম্পটমের সিগনিফিকেন্স মানে এর গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে। সিম্পটমস আর দ্য অনলি কনসিভিয়েবল পিকচার, মানে লক্ষণটাই হচ্ছে একমাত্র বোধগম্য ছবি অফ দ্য ডিজিজ, রোগের বোধগম্য ছবি হচ্ছে সেটা হচ্ছে সিম্পটম। দে আর এভিডেন্স অফ দ্য ডিজিজ, এবং সিম্পটমটা হচ্ছে রোগের প্রমাণ। এবং 2 নম্বর পয়েন্ট, দে আর অনলি ইন্ডিকেশন টু চুজ আ কিউরেটিভ মেডিসিন। তাহলে লক্ষণটা হচ্ছে একমাত্র ইন্ডিকেশন বা একটা নির্দেশক যার মাধ্যমে আমরা ওষুধটাকে নির্বাচন করতে পারি। 3 নম্বর, দা ইন্ডিকেট দা কিউরেবিলিটি অফ দ্য ডিজিজ, মানে এটাই হচ্ছে একটা রোগ আরোগ্যের একটা নির্দেশক। 4 নম্বর, দে আর দ্য ইন্ডিকেশন অফ ফিউচার কোর্স অ্যান্ড টার্মিনেশন অফ দ্য ডিজিজ। তাহলে এই সিম্পটমটাই হচ্ছে একটা ফিউচার কোর্স, মানে এটা এর পরে কি হবে, এর থেকে কি হবে, মানে এটা থেকে আর কি অবস্থা পরিবর্তন হবে, মানে একটা রোগের মানে অবস্থাগুলো পরপর কোনটার পরে কোনটা হবে আমরা এই সিম্পটম দ্বারাই আমরা বুঝতে পারবো। তাহলে সিম্পটম কত রকমের? সিম্পটম অনেক রকমের, এখানে পার্টিকুলার 2টা 4টা 5টা এরকম করে বলা নেই। এখানে বলা আছে প্রত্যেকটা সিম্পটম, তার হেডিং গুলো এবং তার আন্ডারে তার ডেসক্রিপশন। তো এরকম করে আমরা সবগুলো সিম্পটমের ডেসক্রিপশন গুলো আমরা জানবো, জানার পরে তারপরে আমরা নোটটাকে আবার ফাইনাল করব এবং ফাইনাল করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তাহলে সিম্পটম আমরা জানলাম, তাহলে 1 নম্বর কথা সিম্পটম আমরা জানলাম, সিম্পটম কাকে বলে। এবার চলে আসুন তার বর্ণনার দিকে। তাহলে কমপ্লিট সিম্পটম কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণ সিম্পটম, সম্পূর্ণ লক্ষণ। আপনারা আছেন? আচ্ছা, ঠিক। Complete symptom. Boni Hussain said that a symptom would be complete when it is taken together with the following factors. তাহলে বনি হোসেনের মতে একটা সিম্পটম কমপ্লিট হয় যখন এই নিম্নোক্ত ফ্যাক্টর গুলো যখন তার মধ্যে থাকে। 1 নম্বর হচ্ছে লোকেশন, 2 নম্বর সেন্সেশন, 3 নম্বর কনকমিটেন্ট,
লোকেশন, সেন্সেশন, মোডালিটি এবং কনকমিটেন্ট। তাহলে একটা লক্ষণ কমপ্লিট হতে গেলে এই চারটা ফ্যাক্টর লাগে। তাহলে আমরা সিমটম কি আমরা জানলাম, এবং একটা কমপ্লিট সিমটম, একটা সম্পূর্ণ সিমটম কিভাবে সম্পূর্ণ হয়, তার জন্য কি কি শর্ত প্রযোজ্য, সেই শর্তগুলো হচ্ছে লোকেশন, সেন্সেশন, মোডালিটি এবং কনকমিটেন্ট। তাহলে ডক্টর বনি হোসেনের মতে একটা সিমটম সম্পূর্ণ হতে গেলে চারটা জিনিস লাগে। এই চারটা জিনিস হলে একটা লক্ষণ সম্পূর্ণ হয়। কি কি? এক নম্বর হচ্ছে লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট। আমরা শুধু বলে দিলাম মাথা ব্যথা, বা আমাকে অনেক সময় দেখা যায় যে আমার অনেক জুনিয়র আমাকে প্রশ্ন করে, স্যার মাথা ব্যথা হয়েছে, কি মেডিসিন দেব? তো আমি বললাম যে সিমটমটাকে কমপ্লিট করো। তো বলছে না, আর ওর কোনো সমস্যা নেই, আর কিছুই নাই। তো আমি বললাম যে নিশ্চয়ই কিছু আছে যেটা তুমি বের করতে পারছো না, বা যেটা তুমি ধরতে পারছো না। তো এই জিনিসটাকে আগে ক্লিয়ার করতে হবে, সিমটমটাকে ক্লিয়ার করতে হবে। সিমটম ক্লিয়ার না করা গেলে আমরা মেডিসিন কখনো সাজেস্ট করতে পারি না। তাহলে একটা সিমটম কমপ্লিট হতে গেলে চারটা জিনিস লাগে: লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট এন্ড মোডালিটি। লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট এন্ড মোডালিটি। ওয়েট, আমি একটু নিজের লোকেশন চেঞ্জ করলাম। তাহলে আসুন এবারকার এক নম্বর লোকেশন। By location is meant the part or function of the body in which the symptom appear. তাহলে লোকেশন বলতে বোঝাচ্ছে যে লক্ষণটা কোন জায়গাটাতে প্রকাশ পেয়েছে, মানে সেটা শরীরের কোন অংশে বা কোন ফাংশন অথবা কোন কার্যগত জায়গাতে প্রকাশ পেয়েছে। এক্সাম্পল, যেমন মনে করুন মাথা ব্যথা কোথায় প্রকাশ পেয়েছে? মাথায় প্রকাশ পেয়েছে, হয় ডানে, বামে, পিছনে, সামনে, একটা কোনো জায়গায় প্রকাশ পেয়েছে। অর ফাংশন অফ দ্য বডি। ফাংশন অফ দ্য বডি কিরকম? কি স্যার, আমি চোখে একটু আবছা আবছা দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাওয়াটা হচ্ছে একটা কি ফাংশন। তাহলে এই সিমটমটা কোথায় ডেভেলপ করেছে? তাহলে ফাংশনটা যেটা বললাম আমি, তাহলে সেটাও একটা লোকেশন। তাহলে লোকেশন বলতে এখানে বোঝাচ্ছে কি, by location meant the part or function of the body is in which the symptom appear, including its extension, if any. এবং এই যে সিমটমটা ডেভেলপ করেছে সেটা কোথা থেকে কোথা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। লোকেশন বলতে কিন্তু এটাও বোঝাচ্ছে, যেমন মাথা ব্যথাটা সামনে হচ্ছে, কপালের দিকে হচ্ছে, এবং এটা ধীরে 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 ছড়িয়ে যাচ্ছে মাথার পেছনের দিকে। তাহলে এটাও কিন্তু লোকেশনের মধ্যে। তাহলে লোকেশনটা ক্লিয়ার হলো। তাহলে লোকেশন বলতে বোঝানো হচ্ছে কি, শরীরের কোন অঙ্গ বা কোন কার্যগত স্থানে বা কোন কার্যের ব্যাঘাতটা ঘটেছে, শরীরের কোন অংশে সমস্যাটা হয়েছে, বা কার্যের মানে ব্যাপারটা কোথায় ব্যাঘাতটা ঘটেছে। কিরকম, একটা জ্বর হয়েছে বা আর কিছু হয়েছে, তারপর থেকে নাকে আর গন্ধ নেই। তাহলে এখানে লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে স্মেল। হ্যাঁ, তাহলে লোকেশনটা এখানে হলো স্মেল। এবং সমস্যাটা কোথা থেকে কত দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, যেমন মনে করুন সামনের দিকে মাথা ব্যথা, এটা ছড়িয়ে যাচ্ছে কপাল পর্যন্ত। তাহলে এটাও একটা লোকেশনের আন্ডারে পড়ছে। এবার চলে আসুন সেন্সেশন। সেন্সেশন কথাটার আবিধানিক অর্থ হচ্ছে অনুভূতি। সেন্সেশন কথাটার আবিধানিক অর্থ হচ্ছে অনুভূতি। বাই সেন্সেশন ইজ মিন্ট দ্য নেচার অফ দ্য ফিলিং। তাহলে তার অনুভূতিটার বৈশিষ্ট্যটা কিরকম, তার অনুভূতির নেচারটা কিরকম। দ্য কাইন্ড অফ সেন্সেশন, ওয়েদার বার্নিং, সেটা জ্বালা, সেটা স্টিঙ্গিং, সেটা সুচফুটানো, সেটা একিং, সেটা কোনো ব্যথা, সেটা থ্রোবিং অর্থাৎ দপদপ করছে কিনা। তাহলে কি ধরনের কষ্টটা হচ্ছে, সেটা বার্নিং হচ্ছে, স্টিচিং হচ্ছে, একিং হচ্ছে, থ্রোবিং হচ্ছে, পালসেটিং হচ্ছে, স্টিচিং হচ্ছে, কিরকম হচ্ছে। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে আপনার সেন্সেশন। এবার চলে আসুন মোডালিটি। BC পয়েন্ট সি। মোডালিটি।
মোডালিটি শব্দের অর্থ হচ্ছে হ্রাস এবং বৃদ্ধি, অর্থাৎ রোগের বাড়া কমা। মোডালিটিজ আর দ্য ন্যাচারাল সার্কামস্ট্যান্স। তাহলে মোডালিটি মানে হ্রাস বৃদ্ধি পাওয়াটা, এটা একটা প্রাকৃতিক পরিস্থিতি which aggravate or ameliorate the intensity of the existing symptom। অর্থাৎ এমন কোন পরিস্থিতিটা রোগের তীব্রতাটাকে বাড়াচ্ছে অথবা কমাচ্ছে। ঠান্ডা জল পান করলে পেট ব্যথা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কোল্ড ওয়াটার অ্যাগ্রাভেট কলিক, কি গরম জল খেলে পেট ব্যথাটা কমে যাচ্ছে। তাহলে ওয়ার্ম ওয়াটার অ্যামোলিয়েট দ্য পেইন। তাহলে কোন পরিস্থিতিটা রোগের সমস্যাটা বা তীব্রতাটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে। তাহলে যে জিনিসটা বাড়াচ্ছে বা কমাচ্ছে এটাকে বলা হচ্ছে মোডালিটি। এবং কনকমিটেন্ট এবার চলে আসুন, দ্য অ্যাকম্পেইং সিমটম মানে সমগামী, অনুষঙ্গিক, একসাথে, তৎসহ, এই শব্দগুলো বোঝাতে এখানে বোঝানো হয়েছে অ্যাকম্পেইং সিমটম। দ্য অ্যাকম্পেইং সিমটমস which may seem to have no apparent physiological and or pathological relation to the pathognomic group of the symptom on which a diagnosis can be made, common symptom in a part। তাহলে কনকমিটেন্টটা কি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে কনকমিটেন্ট সিমটম বলতে বোঝানো হচ্ছে যে সিমটমটা হচ্ছে একটা অনুগামী, সব মানে একসাথে থাকা একটা সিমটম, বা যে কোনো সমস্যার সাথে আরেকটা সমস্যা আছে এরকম একটা লক্ষণ। অর্থাৎ মূল একটা সমস্যার সাথে আরো একটা সিমটম, আরো একটা লক্ষণ যুক্ত হয়ে আছে, কিন্তু ডাইরেক্টলি যার সাথে কোনো প্যাথোলজিক্যাল অথবা ফিজিওলজিক্যাল কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্যাথোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল সম্পর্ক নেই, তাহলে সেটাকে বলা হচ্ছে কনকমিটেন্ট। যেমন এক্সাম্পল যেমন দিই, মাথা ব্যথা, মাইগ্রেনের মাথা ব্যথা, তার সাথে বমি বমি ভাব, এটা কি কনকমিটেন্ট হলো? তাহলে এটা কনকমিটেন্ট হলো, ঠিক আছে। যেমন মনে করুন মাথা ব্যথার সমস্যা হয়েছে, মাথা ব্যথার সময়ের সাথে সাথে চোখে আমি আবছা দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা কনকমিটেন্ট সিমটম হলো। মাথা ব্যথা হচ্ছে, তার সাথে বমি বমি লাগছে, তাহলে এটা একটা কনকমিটেন্ট সিমটম হলো। পেটে ব্যথা হয়েছে, তার সাথে আরো একটা অন্য কোনো সমস্যা হয়েছে। হাঁটুতে ব্যথা হচ্ছে, তার সাথে আরো একটা কোনো একটা সমস্যা হচ্ছে। যখন দুটো সমস্যা একসাথে হচ্ছে এবং যে সমস্যা দুটো প্যাথোলজিক্যালি এবং ফিজিওলজিক্যালি একে অপরের সাথে সম্পর্কিত নয়, একটা আরেকটা থেকে সম্পূর্ণ আলাদা। বাতের সমস্যা, তার সাথে কি কনস্টিপেশন। বাতের সমস্যা, বাত ব্যথার সমস্যা, তার সাথে বমি বমি ভাব। বাতের সমস্যা, বাত রোগ, তার সাথে হয়তো দেখা হলে কি মাথা ব্যথার সমস্যা। মাথা ব্যথার সমস্যা, তার সাথে হাতে পায়ে জ্বালা। তাহলে এই যখন দেখবেন যে দুটো সিমটম একই সাথে থাকছে এবং একটা আরেকটার সাথে নির্ভরশীল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে ডাইরেক্টলি কোনো প্যাথোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো কানেকশন নাই, তো কনকমিটেন্ট সিমটম বলতে এই সিমটমটাকে মানে এই বিষয়টাকে বোঝানো যাচ্ছে। তাহলে কমপ্লিট সিমটম হতে গেলে কি কি তাহলে বলেছিলাম, তাহলে লোকেশন, সেন্সেশন, মোডালিটি এবং কনকমিটেন্ট। তাহলে এই চারটা জিনিস থাকলে কনকমিটেন্ট তাহলে কমপ্লিট সিমটম বলা হবে। এর এক্সাম্পল নিন কয়েকটা। ইনভলন্টারি পাসেজ অফ ইউরিন হোয়াইল কাফিং উইথ পেইন ইন হিপ। তাহলে এখানে দেখেন এটা একটা কমপ্লিট সিমটম হলো। ইনভলন্টারি পাসেজ অফ ইউরিন, তাহলে ইনভলন্টারি ইউরিনেশন ধরুন, যেমন অসাড়ে মূত্রত্যাগ হচ্ছে হোয়াইল কাফিং, মানে কাশি দিলে অসাড়ে মূত্র ত্যাগ হয়ে যাচ্ছে, উইথ পেইন ইন হিপ। তাহলে এখানে দেখেন এই সিমটমটা হলো একটা কমপ্লিট সিমটম। কিরকম? অসাড়ে মূত্র ত্যাগ হচ্ছে, কাশি দিলে হচ্ছে, তাহলে কাশিটাকে আপনি ধরে নিন এর মোডালিটির মধ্যে উইথ পেন হিপ, তাহলে কাশিটা দিচ্ছে, তার সাথে অসাড়ে মূত্রত্যাগ হচ্ছে এবং হিপে পেন হচ্ছে। তাহলে এখানে দেখুন, এখানে কনকমিটেন্টও আছে, এখানে মোডালিটিও আছে। পলিউরিয়া উইথ কলেজা, বারে বারে প্রস্রাব ত্যাগ করছে, মানে বেশি মানে বহুমূত্র বা বারে বারে মূত্র ত্যাগ করা উইথ কলেজা এবং তার সাথে সর্দি। পেন ইন ডিস্টেন্ট পার্ট অফ দ্য বডি হোয়াইল কাফিং,
যেমন ব্লাডার, লেগ, ইয়ার্স এটসেট্রা। যেমন মনে করেন রোগীটা কাশি দিচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে কি শরীরের অন্য কোনো জায়গায় একটা বেদনা উপলব্ধি করছে, যেমন ব্লাডারে, পায়ে, কানে ইত্যাদি ইত্যাদি জায়গায়। তাহলে কনকমিটেন্ট সিমটম, কমপ্লিট সিমটমের এক্সাম্পল আমরা দিলাম। কমপ্লিট সিমটমটাকে আমি আবার একবার রিভাইজ করি। তাহলে বনি হোসেনের মতে কমপ্লিট সিমটম হতে গেলে 4টা জিনিস লাগে। 1 নম্বর লোকেশন, 2 নম্বর সেন্সেশন, 3 নম্বর মোডালিটি, 4 নম্বর কনকমিটেন্ট। তাহলে এই 4টা জিনিস যখন আমরা একসাথে পাবো তখন আমরা ওই লক্ষণটাকে বলবো কমপ্লিট সিমটম। লোকেশন বলতে বোঝাচ্ছে যে সমস্যাটা কোন জায়গাটাতে হচ্ছে শরীরের, বা শরীরের কোন কার্যকত স্থানে হচ্ছে, এবং এই সমস্যাটা কোথা থেকে কতদূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, তাহলে লোকেশন। সেন্সেশন, তার কষ্টটার অনুভূতি কিরকম, সেটা জ্বালা, সেটা সুচফুটানো, সেটা ছবিং, সেটা পালসেটিং, সেটা অ্যাক্টিং কিরকম। মোডালিটি, অর্থাৎ কোন পরিস্থিতিটা সমস্যাটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে। কনকমিটেন্ট বলতে বোঝানো হচ্ছে যে অনুগামী বা সমগামী কোনো লক্ষণ। কিরকম সমগামী লক্ষণ? ইনভলেন্টারি পাসেজ অফ ইউরিন while coughing with pain in hip, অর্থাৎ কাশি দিলে অসাড়ে মূত্রত্যাগ হয়ে যাচ্ছে এবং তার সাথে হিপ জয়েন্ট ব্যথা হচ্ছে। পলিউরিয়া উইথ করে যা, বারংবার মূত্রত্যাগ, তার সাথে সর্দি, এবং শরীরের কাশি দিলে শরীরের অন্য একটা দূরবর্তী কোন একটা স্থানে ব্যথা, যেমন কাশি দিলে ব্লাডারে পেন হচ্ছে, হিপে পেন হচ্ছে, এবং পায়ে বা যে কোনো জায়গায় পেন হচ্ছে। তো এই জায়গাতে আমার একটা এক্সাম্পল আমি দিতে চাইবো, আমার মনে পড়ে গেল। আমি সাইটিক নার্ভের একটা পেশেন্টের আমি ট্রিটমেন্ট করেছিলাম তালখোলাতে, মোটামুটি আজ থেকে 3 বছর আগে। পেশেন্ট আমাকে হিস্ট্রি দিল কি, পেশেন্টটা দেখতে আগে বলে দিই, প্রচন্ড মোটা সোটা ক্যালকেরিয়া লাইক পেশেন্ট, পা দুটা ফোলা ফোলা, দেখতে মনে হচ্ছে অনেকটা লাইকোপোডিয়ামের মতন, শরীরে প্রচন্ড ঘাম, হাতে পায়ে জ্বালা, কিছুটা সালফারের মতন, মানে মিক্স ফিচার তার মধ্যে আছে। পেশেন্টের কমপ্লেন কি, যে তার সাইটিকার বেদনা, বেদনাটা ছিল পায়ের বাম পাশে, পায়ের না সরি ডান পাশে ব্যথাটা ছিল। পেশেন্টকে জিজ্ঞাসা করা হলো যে কখন বাড়ে, তো বলছে হাঁটাচলা করলে বাড়ে। এবং ডাক্তারবাবু আরো একটা বিশেষ ব্যাপার, আমার এই লক্ষণটা আরো বাড়ে কখন, যখন আমি হাঁচি দিব তখন দেখা যাচ্ছে আমার ওই জায়গাটাতে মানে কনকন করে ব্যথা হচ্ছে, বা আমি কাশি দিব তখন দেখা যাচ্ছে যে আমার সেই পাটাতে ব্যথা হচ্ছে। তো ইমিডিয়েটলি আমি দেরি না করে পেশেন্টকে আমি ক্যাপসিকাম প্রয়োগ করেছিলাম, ক্যাপসিকাম 200, তারপরে 1M, তারপরে 10M, এরকম গ্র্যাজুয়ালি উঠেছিলাম। এবং তাতে দেখা যায় যখন 200 দিই ম্যাক্সিমাম রিলিফ তাতেই হয়ে যায়, 1M দিই তো তাতে আরো বেশি ভালো হয়ে যায়, 10M দিই তো পেশেন্টটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো কনকমিটেন্ট সিমটমের ভ্যালুটা হচ্ছে এই জায়গাটাতে। তাহলে ফ্রেন্ডস, আপনারা কি কমপ্লিট সিমটম কাকে বলে আপনারা কি এটা বুঝতে পেরেছেন, এবং সিমটম কি জিনিস এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আর ডেফিনেটলি এটা আপনারা সকলেই জানেন, এটা আপনারা সকলেই জানেন। মানে এই জানা বিষয়টাকে আরেকবার খালি একটু রিভিশন করে নেওয়া। মানে আমরা জানি কিন্তু আমরা বিক্ষিপ্ত ভাবে জানি, আমরা এলোমেলো ভাবে জানি। হ্যাঁ, তো এই এলোমেলো জায়গাটা থেকে আমরা চাইছি যে একটা সাজানো গুছানো একটা জায়গাতে আসি, যাতে করে মানে শুধু আমাদের পার্সোনাল প্র্যাকটিসে নয়, আমরা বিভিন্ন লিটারেচার পড়তে গিয়ে বা হয়তো দেখা হলো কি কারোর সাথে নলেজ শেয়ার করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, যাতে আমাদের এই বিষয়গুলো কাজে আসে। আর এলোমেলো ভাবে কোনো জিনিস জানার থেকে সুন্দরভাবে জানাটা বেশি ভালো আমি মনে করি। কারণটা হচ্ছে, যেমন আমরা ডাক্তার, আমাদের পেশেন্টদের চিকিৎসা করাটা আমাদের যেমন একটা কর্তব্য, তার সাথে সাথে আমাদের জুনিয়রদেরকে শেখাতে গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হওয়া এবং তাদেরকে সঠিক উত্তর দেওয়াটাও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সুতরাং এটা নয় যে আমি পেশেন্ট ভালো করে দিলাম আর কিছুই জানলাম না, সবকিছু আন্দাজের উপরে ঢিল ছুড়ে গেলাম, এটা ঠিক না। তো মানে এটা হচ্ছে আমাদের নলেজ গেইন করার জন্য আমাদের এই বিষয়গুলোকেও মাথায় রেখে আমাদেরকে কাজকর্মগুলো করতে হবে, চলতে হবে। তাহলে আমিনুল সাহেব and others, আপনারা কি বিষয়টা বোধগম্য হচ্ছে? আপনাদের বুঝতে পারছেন তো আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, গুড। তাহলে এবার চলে আসুন, কমপ্লিট সিমটমটা আমরা জানলাম,
আর আমি করব কি এই নোটটা আমার মাইক্রোসফট ওয়ার্ডে আছে, আমি করব কি এটাই আমি আপনাদেরকে ডাইরেক্টলি দিয়ে দেবো। আপনারা করবেন কি, আমি তো একবার বলে দিলাম, এবার করবেন কি আপনারা নিজেরা পড়বেন এবং এটাকে ব্র্যাকেটের মধ্যে আপনারা করবেন কি বাংলাগুলোকে ধীরে 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 অল্প অল্প করে সাজাতে থাকবেন, যে যে অর্থগুলোর শব্দগুলোর অর্থ আপনারা বুঝতে পারবেন না, এবং সবাই করবেন এটা। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেব, ঠিক আছে? সবাই করবেন, সবারটাই দেখবো, এবং দেখার পরে আমরা করব কি আমরা একটা গ্রুপ নোট তৈরি করে নেবো দরকার হলে এটার উপরে, ঠিক আছে? করার পরে গ্রুপ নোট করার পরে আমি এটাকে টোটাল সবারটাই আমি এডিট করে দিয়ে আমি এটাকে একটা বানিয়ে একটা সিঙ্গেল নোটে বানিয়ে আমি সবার সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? এর কারণটা আমি কেন বললাম, কারণটা হচ্ছে কি দেখুন, মানে একটা টিম সাকসেস তখন হতে পারে যখন টিম মেম্বাররা সবাই খাটবে, ঠিক আছে? আমি খাটলাম, ও খাটলো না, এ ভাবলো রেডিমেড পাবো, মানে এরকম হলে কি হবে, মানে আপনার মধ্যে ক্রিয়েটিভিটিটা কিন্তু তৈরি হবে না, বা ক্রিয়েটিভিটি যেটুকু আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রত্যেকেই মনে করুন যে আমরা নিজেদের নোটটা আমরা নিজেরাই বানিয়ে নেব এভাবে করে, ঠিক আছে? হ্যাঁ, মানে সকলের প্রচেষ্টা থাকুক, এটা বেশি ভালো হবে। তাহলে চলুন আমরা এবার কমপ্লিট সিম্পটম জানলাম, এবার আসি আমরা সাবজেক্টিভ সিম্পটম। সাবজেক্টিভ সিম্পটম সম্পর্কে তো আমি বললাম, এবার আরো একটু ডিটেল বলি। সাবজেক্টিভ সিম্পটমস আর সিম্পটমস which are felt by the patient himself, hence can only be narrated by him. তাহলে সাবজেক্টিভ সিম্পটমটা হচ্ছে সেই সিম্পটম যে সিম্পটম শুধুমাত্র পেশেন্ট উপলব্ধি করতে পারে এবং হেন্স এবং তার জন্য ক্যান অনলি বি ন্যারেটেড বাই হিম, এবং তার জন্য শুধুমাত্র সেই সিম্পটমটাকে সেই বলতে পারে, আর অন্য কেউ এটা বলতে পারে না। তাহলে সাবজেক্টিভ সিম্পটমস এর সংক্ষেপে আমরা যদি বলি তাহলে আমাদেরকে বলতে হবে সাবজেক্টিভ সিম্পটম ইকুয়াল টু সিম্পটমস felt by the patient himself. Example, the different type of sensation, desire, aversion, dream, modality, etc. comes under this class. ঠিক আছে? তাহলে সাবজেক্টিভ সিম্পটমটার মধ্যে কি কি পড়ছে? সেটা পড়ছে ডিফারেন্ট টাইপ অফ সেন্সেশন, বিভিন্ন রকমের অনুভূতি, ডিজায়ার, অ্যাভারশন মানে ইচ্ছা অনিচ্ছা, ড্রিম অ্যান্ড মডালিটি, ড্রিমস অ্যান্ড মডালিটি স্বপ্ন কি কি দেখছে এবং কি কি মডালিটি এটসেট্রা কামস আন্ডার দিস ক্লাস। তাহলে পেশেন্ট যেটা নিজে ফিল করছে বা নিজে জানে যে জিনিসটা, সেটাই হচ্ছে সাবজেক্টিভ সিম্পটম। এর ইম্পর্টেন্স কি? সাবজেক্টিভ সিম্পটমস আর দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স ইন হোমিওপ্যাথি ডিউ টু দ্য ফলোইং রিজন। তাহলে কি কি রিজন আমরা এটা জানবো। তাহলে সাবজেক্টিভ সিম্পটম সম্পর্কে আমরা কি বললাম, যে সাবজেক্টিভ সিম্পটমস আর দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স ইন হোমিওপ্যাথি ডিউ টু দ্য ফলোইং রিজন। দ্য অর্থোডক্স স্কুল মানে অ্যালোপ্যাথিক যে মেডিকেল ইনস্টিটিউট গুলো, অর্থোডক্স বলতে এটা বোঝানো হচ্ছে, দ্য অর্থোডক্স স্কুল অফ মেডিসিন ক্যান মেডিসিন even today is interested little in subjective symptom. তাহলে অর্থোডক্স স্কুল মানে যারা হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য যে ইনস্টিটিউট গুলো আছে তারা কি টুডে ইজ ইন্টারেস্টেড লিটল ইন সাবজেক্টিভ সিম্পটম। তারা এই সাবজেক্টিভ সিম্পটমে তাদের ইন্টারেস্ট বা তাদের প্রয়োজনীয়তাটা হচ্ছে খুব অল্প। বাট হোমিওপ্যাথি সাবজেক্টিভ সিম্পটমস টুক দ্য সেন্ট্রাল রোল ইন দ্য স্টাডি অফ এ কেস। যখন আমরা হোমিওপ্যাথিক্যালি যখন আমরা চিন্তা করব তখন এই সাবজেক্টিভ সিম্পটমটা প্লে করছে সেন্ট্রাল রোল, মানে এটাই হচ্ছে মুখ্য একটা ভূমিকা পালন করছে এই সাবজেক্টিভ সিম্পটম। অ্যাজ এক্সপ্রেশন অফ দ্য interior state of the organism and particularly of the mental and emotional state, they take the highest rank. তাহলে পেশেন্টের এক্সপ্রেশন অফ দ্য ইন্টেরিয়র স্টেট, তার শারীরিক আভ্যন্তরীণ যে অবস্থাটা, ঠিক আছে, এবং পার্টিকুলারলি তার মানসিক, তার আবেগ সংক্রান্ত ইত্যাদি ব্যাপারগুলো, এগুলো আমাদের প্রেসক্রিপশন করতে গিয়ে এর ভ্যালুটা হচ্ছে সব থেকে বেশি। তাহলে দে টেক দ্য হাইয়েস্ট র্যাঙ্ক। পয়েন্ট বি, they present the earliest deviation from health. তাহলে বোঝা গেল, তাহলে এটা কি করছে, এটা রিপ্রেজেন্ট করছে বা এটা আপনার সামনে তুলে ধরছে আর্লিয়েস্ট ডেভিয়েশন ফ্রম হেলথ। তার মানে কি, আমি অস্টিওআর্থ্রাইটিস আমার এখনো ডেভেলপ করেনি,
অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি আমার এখনো ডেভেলপ করেনি, কিন্তু বাট আমি অল্প অল্প করে ব্যথা এবং হালকা হালকা সুয়েলিং আমি ফিল করছি আমার হাঁটুতে। এবার আমি এক্সরে করে দেখছি, আচ্ছা দেখা যাক তো, এক্সরে করে স্যার দেখুন দেখি আমার হাঁটুটা ফুলে গেছে নাকি, কিন্তু আমার তো মনে হচ্ছে একটু ফোলা ফোলা, একটু ব্যথা ব্যথা। এবার রিপোর্ট করে দেখা গেল যে না, এখানে কোনো সোয়েলিং নেই। আচ্ছা পেইন হচ্ছে, চলুন এই পেইন কিলারটা খান। কিন্তু দেখুন, একটা পেশেন্ট নিজে ফিল করতে পারছে এই সিমটমটা, কিন্তু এখন যদি একজন ডাক্তার হয় তাহলে সে পুরো ঘটনাটা বলতে পারবে, এটা থেকে আমার এটা হবে সেটা হবে। কিন্তু মনে করেন একজন ইলিটারেট পেশেন্ট, সে এসে আপনাকে সিমটম দিল যে দেখুন স্যার আমার মনে হচ্ছে যেন একটু ফোলা ফোলা, একটু ব্যথা ব্যথা ইত্যাদি বিষয়গুলো, তাহলে আমরা বুঝতে পেরে যাব যেটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে গড়াচ্ছে। ঠিক আছে, তাহলে দে রিপ্রেজেন্ট দ্য আর্লিয়েস্ট ডেভিয়েশন ফ্রম দ্য হেলথ, তাহলে এটা অনেক আগেই আমাদেরকে এটা বুঝিয়ে দিবে। They help clearly in individualizing the case, which is very much essential in selecting the remedy homeopathically. তাহলে আমাদের একটা পেশেন্টকে পৃথক করতে গিয়ে, আমাদের একটা পেশেন্টকে পৃথকীকরণ করতে গিয়ে, ইন্ডিভিজুয়ালাইজেশন করতে গিয়ে, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের একটা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। কারণ আমরা যখন মেডিসিন নির্বাচন করি তখন আমরা আগে ইন্ডিভিজুয়ালাইজ করি, একটা পেশেন্টকে আর একটা পেশেন্ট থেকে, একটা মেডিসিনকে আর একটা মেডিসিন থেকে আলাদা করি। তাহলে এই সাবজেক্টিভ সিমটমটা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর তিনটা ইম্পর্টেন্স আমি বললাম, যদিও ইম্পর্টেন্স এই পয়েন্টটা আলাদা করে দেওয়ার কোনো দরকার ছিল না, পুরোটা এখানেই বোঝা গেছে। আপনার কি বলে, এর এক্সাম্পল এবং ডেফিনেশনে আমরা বুঝতে পেরে গেছি, তবু একটু আলোচনা হয়ে থাকলো। এবার অবজেক্টিভ সিমটম, তাহলে সিমটম সাবজেক্টিভ এবং অবজেক্টিভের মধ্যে সাবজেক্টিভ বলা হলো, এবার দেখুন অবজেক্টিভ সিমটম ডেফিনেশন। অবজেক্টিভ সিমটমস অলসো কল্ড সাইন, SIGNS, সাইন মানে চিহ্ন, ছাপ। ঠিক আছে, তাহলে অবজেক্টিভ সিমটম অলসো কল্ড সাইন আর দোজ সিমটমস হুইচ মে বি অবজার্ভ বাই এনিবডি। তাহলে সাইন গুলো কি? সাইন গুলো যেগুলো দেখতে পায় যে কেউ দেখতে পায়, যেমন একটা টিউমার, একটা ফোলা, একটা লাল ভাব, একটা ফোলা। ঠিক আছে, the person, anybody, the person surrounding the patient, the physician himself. তাহলে অবজেক্টিভ সিমটম ইকুয়াল টু সাইন, সাইন ইকুয়াল টু সিমটমস অবজার্ভ বাই এনিবডি ইকুয়াল টু অবজারভেবল সিমটম। অর্থাৎ যে লক্ষণটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে অবজেক্টিভ সিমটম। হ্যানিম্যান defines objective symptom as the expression of the disease in the sensation and function that side of the organism exposed to the sense of physician and bystanders. Physician's finding and laboratory finding also come under this heading. Example ki? Swelling of any part of the body, red coloration of the affected part, low or high blood pressure, fever, etc. তাহলে এটা বোঝা গেছে অবজেক্টিভ সিমটম কাকে বলে। অবজেক্টিভ সিমটমে শুধু এইটুকু পয়েন্ট আপনারা মাথায় রাখুন, এগুলো আমি ডিলিট করে দিব, এটাকে জিস্ট করে দিব আরো। অবজেক্টিভ সিমটম ইকুয়াল টু সাইন, সাইন ইকুয়াল টু সিমটমস অবজার্ভ বাই এনিবডি ইকুয়াল টু অবজারভেবল সিমটম। অর্থাৎ যে সিমটমটা অবজার্ভ করা যায় সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ সিমটম। তাহলে ফিজিক্যাল ফাইন্ডিং, ল্যাবরেটরি ফাইন্ডিং, এইগুলো চলে আসছে আপনার সাইডের মধ্যে। এক্সাম্পল দেওয়া হলো আপনার হাই প্রেশার, লো প্রেশার, ফিভার, রেড ডিসকালারেশন অফ দ্য এফেক্টেড পার্ট, সোয়েলিং অফ দ্য এফেক্টেড পার্ট। এর গুরুত্বটা কি এটা আমাদেরকে জানতে হবে। তাহলে সিগনিফিকেন্স হচ্ছে অফেন রিপ্রেজেন্ট দ্য আলটিমেটস অর রেজাল্ট অফ দ্য ডিজিজ। তাহলে এইটার মাধ্যমে আমরা রোগের আলটিমেটটা বুঝতে পারি। 2 নম্বর পয়েন্ট, আর মোর অর লেস কমন ইন নেচার অ্যান্ড হেন্স হ্যাভ লেস ক্যারেক্টারিস্টিক সিগনিফিকেন্স। এবং এর তেমন ক্যারেক্টারিস্টিক সিগনিফিকেন্স খুব কম। এর গুরুত্ব কি?
দে আর মোর ইম্পর্টেন্স ফর দ্য ডিজিজ ডায়াগনোসিস। তাহলে আমাদের অবজেক্টিভ সিমটম গুলো যেগুলো আছে, এটা রোগ নির্ণয় করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। They are less useful for selecting homeopathic medicine if not modified by the particular. তাহলে আমাদের অবজেক্টিভ সিমটম গুলো যেগুলো, এটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। যেমন ল্যাবরেটরি ফাইন্ডিং গুলো যেগুলো আছে, যেমন মনে করেন হিমোগ্লোবিনটা কম, ঠিক আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি পেশেন্টের অ্যানিমিয়া হচ্ছে। কিন্তু অ্যানিমিয়া হয়ে গেছে এটা জেনে তো আমরা শুধুমাত্র রাষ্ট্রটাকে দিয়ে দিতে পারবো না, বা চায়না দিয়ে দিতে পারবো না, বা ফেরাম দিয়ে দিতে পারবো না, কারণ অ্যানিমিয়ার অনেক মেডিসিন আছে। তাহলে কি আছে, দে আর লেস ইউজফুল ইন সিলেক্টিং হোমিওপ্যাথিক মেডিসিন। মানে হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট করতে গিয়ে এর গুরুত্বটা খুব কম, ইফ নট মডিফাইড বাই দ্য পার্টিকুলার। এবং পার্টিকুলার অন্যান্য সিমটম দিয়ে যদি আমি এটাকে মডিফাই করে ফেলতে পারি, তাহলে এটা আমার কাজে লাগবে। সুতরাং বন্ধুরা, আপনারা তাহলে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেবেন, তাহলে আমরা সাবজেক্টিভ সিমটম যেটা আছে এবং কমপ্লিট সিমটম, আমরা ওই পথে হেঁটে আমরা ঔষধ নির্বাচন করতে যাব। কিন্তু অবজেক্টিভ সিমটম আমরা দেখে নিলাম, একটা কোথাও ফোলা, একটা টিউমার, একটা প্রেশার হাই, প্রেশার লো, অ্যানিমিয়া, ঠিক আছে, এই সমস্ত কিছু দেখে তাহলে আমরা মেডিসিন সিলেক্ট করতে পারবো না, এবং আমরা যাতে এই পথে না হাঁটি, কারণ এই পথে হাঁটলে ব্যর্থতার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্টিভ সিমটম বা সাইন দিয়ে, সাইনের মাধ্যমে আমরা কখনো ওষুধ নির্বাচন করব না। তবে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা এটাকে এটা ইউজ করব, এর হেল্প নিব, কিন্তু আমরা শুধুমাত্র এটার উপর নির্ভর করে কখনো মেডিসিন সিলেক্ট করতে যাব না। Its importance is remedy selection is limited. তাহলে এই দেখুন এখানে কি লেখা আছে, its importance in remedy selection, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এর গুরুত্ব is limited to the treatment of infant, insane, animal and palliative treatment. তাহলে এর চিকিৎসা করতে গিয়ে এর গুরুত্বটা হচ্ছে খুব লিমিটেড থাকছে। কতদূর পর্যন্ত? এটা বাচ্চাদের ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের করতে হচ্ছে, পাগল লোকেদের অথবা কোনো জন্তু জানোয়ারের ট্রিটমেন্ট করতে গিয়ে, অথবা কোনো ধামাচাপা ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের এখানে শুধু এর গুরুত্বটা থাকছে। আদারওয়াইজ আমরা যখন হলিস্টিক ট্রিটমেন্ট করবো তখন এর গুরুত্ব খুব একটা বেশি নেই। ঠিক আছে, চলে আসুন ক্যারেক্টারিস্টিক সিমটম। ক্যারেক্টারিস্টিক সিমটমটা হচ্ছে কি, এর ডেফিনেশনটা আমরা দেখি। দোজ স্ট্রাইকিং, singular, uncommon and peculiar sign and symptom of the case or the medicine. তাহলে ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে সেম সিমটম গুলো যেগুলো হচ্ছে স্ট্রাইকিং, মানে যেটা বেশ প্রকট, যেটা সিঙ্গুলার। সিঙ্গুলার মানে তো বুঝতেই পারছেন, সিঙ্গেল থেকে সিঙ্গুলার, এবং যেটা হচ্ছে একদম একক একটা লক্ষণ। আনকমন, যেটা সাধারণত পাওয়া যায় না, খুব আনকমন। এবং পিকুলিয়ার সাইন এন্ড সিমটম অফ দ্য কেস, এবং যে সাইন এবং সিমটমটা হচ্ছে খুবই একটা পিকুলিয়ার টাইপের। পিকুলিয়ার টাইপের মানে হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মে, অফ এ কেস অর দ্য মেডিসিন। এটা একটা রোগীর অথবা একটা মেডিসিনের একটা পিকুলিয়ার, আনকমন, সিঙ্গুলার সিমটম। কিরকম, এর একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে এটা বিষয়টা ক্লিয়ার হবে। পিকুলিয়ার সিমটম যেমন ওবেসিটি উইথ অ্যাস্থমা। ঠিক আছে, কারণ হাঁপানি হলে, সিওপিডি হলে লোকটা ধীরে 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 রোগা হয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেশেন্টটা প্রচন্ড মোটা এবং তার সাথে দেখা যাচ্ছে যে অ্যাস্থমা। ঠিক আছে, এটা হচ্ছে একটা আনকমন, মানে এটা বেশিরভাগ পাওয়া যায় না, এটা কম পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা মেডিসিন সিলেক্ট করতে পারি ব্লাটা ওরিয়েন্টালিস। তাহলে ওষুধ নির্বাচন করতে গিয়ে আমাদের এটা একটা পিকুলিয়ার সিমটম বা এটা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম আমরা পেলাম। তাহলে যে সিমটম গুলো খুবই স্ট্রাইকিং সিমটম, যেগুলো সিঙ্গুলার সিমটম, যেগুলো আনকমন সিমটম, যেগুলো পিকুলিয়ার সিমটম একটা রোগের ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে, which characterize the patient or the medicine are known as characteristic symptom. অর্থাৎ যে মেডিসিনটা আমাদের পেশেন্টটাকে অথবা মেডিসিনটাকে ক্যারেক্টারাইজ করে বা নির্দিষ্ট করে, ঠিক আছে, মানে যেটা হচ্ছে তার নিজস্ব ক্যারেক্টার,
ঠিক আছে, এটা বুঝাতে পেরেছি আপনাদের? তাহলে এখানে দেখুন আরো একটু দেখুন, ক্যারেক্টারিস্টিক সিম্পটম বলতে কি বোঝাচ্ছে ইন শর্ট? Characteristic symptoms equal to the uncommon peculiar symptom of the patient or the drug which individualize the patient or drug. অর্থাৎ এমন একটা সিম্পটম যে সিম্পটমটা রোগীটাকে অন্যান্য রোগীর থেকে আলাদা করে দিল, বা যে সিম্পটমটা একটা মেডিসিনকে সম্পূর্ণভাবে অন্য একটা মেডিসিন থেকে আলাদা করে নিল। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যে পেশেন্টটা প্রচন্ড মোটাসোটা এবং তার সাথে তার হাঁপানির সমস্যা। আপনি গোটা রেপার্টরি যদি খাটেন তাহলে শুধুমাত্র এই লক্ষণটা পাবেন ব্লাড ওরিয়েন্টালিস মেডিসিন মধ্যে। তাহলে এই সিমটমটা ব্লাড ওরিয়েন্টালিস মেডিসিনটাকে অন্যান্য মেডিসিনের থেকে আলাদা করে দিচ্ছে, বা এই সিমটমটাকে, এটা যে ব্লাড ওরির রোগী কি করছে, এই সিমটমটা অন্যান্য রোগীর থেকে এই রোগীটাকে আলাদা করে দিচ্ছে। অর্থাৎ যে সিমটমটা ক্যারেক্টারাইজড করছে সেই সিমটমটাকে বলা হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক সিমটম, মানে যেটা সম্পূর্ণভাবে পৃথক করে দিচ্ছে। এক্সাম্পল কিরকম? ব্লাডি মিউকাস এন্ড পেইনফুল টিনেসমাস আর দ্য কমন সিমটম অফ ডিসেন্ট্রি। অর্থাৎ কারো যদি আমাশা হয় তাহলে তার মলে মানে ব্লাডি মিউকাস থাকবে এবং টিনেসমাস পেন এবং মলদ্বারে একটা অস্বস্তিকর বেদনা। টিনেসমাস পেন বলতে বোঝায় যে পায়খানা হচ্ছে না অথচ মলদ্বারে যেন হচ্ছে মল বেগ লাগলে, পায়খানার চাপ লাগলে যে ধরনের একটা অস্বস্তি ফিলিং হয় সেই ধরনের একটা ফিলিংস কাজ করছে। তাহলে ডিসেন্ট্রি হলে এটা কিন্তু কমন সিমটম, সুতরাং এই সিমটমটার কিন্তু কোনো মূল্য নেই। However, when he find in the addition the peculiar characteristic symptom, if a drink of cold water causes chill and is followed by a hurried stool, তাহলে ঠান্ডা জল পান করলে পেশেন্টটা শীতার্ত হয়ে পড়ছে, তাকে ঠান্ডা লাগছে এবং তাড়াতাড়ি তার মল ব্যাক পাচ্ছে। এটা ক্যাপসিকামকে ইন্ডিকেট করছে। Again, if the patient is dysentery is rotate out bed 5 am and the stool is processed by rectal fullness and heaviness and colic, and every attempt to pass flutters is accompanied by foot of feces, মানে একটু যখন ফ্লাটাস পাস করছে তখন দেখা যাচ্ছে একটু মলত্যাগ হয়ে যাচ্ছে, এটা অ্যালোসোকোট্রিনাকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে দেখুন, তাহলে রোগী মলত্যাগের জন্য ভোর 5টায় ঘুম থেকে উঠে যাচ্ছে, হ্যাঁ উঠে যাচ্ছে, এবং মলদ্বারে একটা ফুলনেস হেভিনেস কাজ করছে, পেটে ব্যথা কাজ করছে, এবং প্রত্যেকবারই যখন সে নিম্ন বায়ু পাস করতে যাচ্ছে কুচ করে একটু মলত্যাগ হয়ে যায়, একটু মলত্যাগ হয়ে যাচ্ছে, এটা অ্যালোসোকোট্রিনাকে নির্দেশ করছে। আবার দেখুন, sudden high rise of temperature after an exposure to dry cold wind, তাহলে হঠাৎ উচ্চ তাপমাত্রা বিশিষ্ট জ্বর কি হয়েছে? হঠাৎ উচ্চ তাপমাত্রা বিশিষ্ট জ্বর আফটার এন এক্সপোজার টু ড্রাই কোল্ড উইন্ড, তার ঠান্ডা শুষ্ক ঠান্ডা হাওয়া লেগে তার হঠাৎ উচ্চ তাপমাত্রা বিশিষ্ট জ্বর হয়ে গেছে। উইথ ইন্টেন্স মেন্টাল রেস্টলেসনেস, তার সাথে প্রচন্ড মানসিক অস্থিরতা, অ্যান্ড বার্নিং থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিজ অফ কোল্ড ওয়াটার, এবং অনেক পরিমাণ ঠান্ডা জল খেতে চাইছে। এটা কাকে ইন্ডিকেট করছে? এটা অ্যাকোনাইটকে ইন্ডিকেট করছে। তাহলে অ্যাকোনাইটের এটা ক্যারেক্টারিস্টিক সিমটম। এই সিমটমটা আপনি আর অন্য কোনো মেডিসিনে পাবেন না, বা এই সিমটমটা পেলে আপনাকে শুধুমাত্র অ্যাকোনাইটই দিতে হবে। হেডেক ইন ফ্রন্টাল রিজিয়ন aggravated by motion, ameliorated by absolute rest, তাহলে মাথার সামনে ব্যথা, নড়াচড়ায় বাড়ছে, এবং একদম চুপচাপ শুয়ে থাকলে একদম অ্যাবসলিউট রেস্ট, মানে একদম পূর্ণ বিশ্রামে সে উপশম হচ্ছে। উইথ গ্রেট থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিজ অফ ওয়াটার, এবং তার সাথে অনেক পরিমাণ জল খেতে চাইছে। দ্য ড্রাগ ইজ ব্রায়োনিয়া, তাহলে এই সিমটমটা শুধুমাত্র ব্রায়োনিয়াকেই ইন্ডিকেট করছে। Characteristic symptoms are found in few patients and produce in the proving of few medicines. তাহলে ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিছু পেশেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে, এবং এগুলো কিছু মেডিসিন প্রুভ করতে গিয়ে পাওয়া যাচ্ছে। দে মে বি মেন্টাল অর ফিজিক্যাল, সেটা মানসিক স্তরে এবং শারীরিক স্তরে। তাহলে এর ইম্পর্টেন্সটা আর বলার নিশ্চয়ই কোনো প্রয়োজন নাই যে ক্যারেক্টারিস্টিক সিমটমস এর কি প্রয়োজনীয়তা, এর কি গুরুত্ব। খালি একবার রিডিং মেরে দিই, আপনারা বুঝে যাবেন, ফাইনাল নোট দিলে এটা পেয়ে যাবেন আপনারা। These characteristics are guided to the
ডিফারেন্সিয়েশন অফ দ্য সিমিলার কেস এন্ড রেমেডিস। তাহলে এই ক্যারেক্টারিস্টিক সিম্পটম গুলো কি, ডিফারেন্ট কেস এবং ডিফারেন্ট মেডিসিনকে আলাদা করতে আপনাকে সহযোগিতা করছে। হেন্স দে আর গ্রেট ইম্পর্টেন্স ইন হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং। প্যাথোগনমিক সিম্পটম মানে প্যাথোলজিক্যাল সিম্পটম। ফ্রেন্ডস, আমার মনে হয় টাইম আপ হয়ে গেছে। আমরা কাজ করি কি, আমি এইখানে আমি স্টপ হই না আর একটু বলি? আচ্ছা চলুন একটু বলে দিই। প্যাথোগনমিক সিম্পটমস এর ডেফিনেশনটা কি? প্যাথোগনমিক সিম্পটমস আর দ্য কমন সিম্পটম অফ দ্য ডিজিজ অন হুইচ ডায়াগনোসিস ক্যান বি মেড। তাহলে প্যাথোগনমিক সিম্পটম বা প্যাথোলজিক্যাল সিম্পটম গুলো হচ্ছে সেই সমস্ত সিম্পটম যে সিম্পটম গুলোর দ্বারা আপনি রোগটাকে নির্ণয় করবেন। হাইড্রোক্যাফালাস, আপনি এক্সরে করে দেখতে, সিটি স্ক্যান করে দেখতে পাচ্ছেন যে মাথায় অনেক জল জমে গেছে, তাহলে এটা একটা প্যাথোলজিক্যাল সিম্পটম। এটার দ্বারা আপনি কি নির্ণয় করছেন? এটার দ্বারা আপনি নির্ণয় করছেন যে এটা হচ্ছে হাইড্রোক্যাফালাস। তাহলে এটা আপনাকে শুধুমাত্র হেল্প করছে রোগ নির্ণয় করার জন্য। অ্যাকর্ডিং টু কেন্ট, these are the symptoms related to the diagnosis of a disease condition. তাহলে ডক্টর কেন্টের মতে এগুলো হচ্ছে এমন একটা সিম্পটম যেটা শুধুমাত্র রোগ নির্ণয় করতে আপনাকে সহযোগিতা করবে। Pathognomic symptoms equal to common symptom of the disease on which diagnosis can be made. Example, appearance of rash on the skin or appearance of the rash on skin on the fourth day of the fever with dry cough and coryza are pathognomic symptoms of measles. তাহলে মিজেলস হলে কি হবে? মিজেলস হলে আপনারা দেখতে পাবেন শরীরে হাই ফিভার আছে, তার সাথে শরীরে র্যাশ বেরিয়ে গেছে এবং তার সাথে সর্দি লেগে গেছে। তাহলে এটা হচ্ছে মিজেলস ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে এই সিম্পটম গুলো লাগবে। এরকম মিজেলস হতে গেলে যদি শরীরে শুধু র্যাশ বেরিয়ে গেছে, জ্বর নেই, সর্দি নেই, তাহলে আমরা ওটাকে মিজেলস বলতে পারবো না, কারণ সেটা ঘামাচিও হতে পারে। আর মিজেলস হতে গেলে গোটা শরীরে লাল লাল র্যাশ বেরোবে, তার সাথে হাই ফিভার থাকবে, তার সাথে শুষ্ক কাশি থাকবে, ড্রাই কাপ থাকবে এবং সর্দি থাকবে। তাহলে এগুলো হচ্ছে প্যাথোগনমিক সিম্পটমস অফ দ্য মিজেলস। তাহলে মিজেলস এর এগুলো প্যাথোগনমিক সিম্পটম। ইম্পর্টেন্স কি? দে আর দ্য বেসিস অফ ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ। গেল এক নম্বর কথা। হেন্স এভরি ইম্পর্টেন্ট টু অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান ফর দ্য ট্রিটমেন্ট। এটা অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানদের ট্রিটমেন্টের পারপাসে কাজে লাগবে। ইন হোমিওপ্যাথি দে হ্যাভ লিস্ট ভ্যালু ইন দ্য সিলেকশন অফ হোমিওপ্যাথিক রেমেডি। তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করতে গিয়ে এর গুরুত্বটা হচ্ছে কি খুবই সামান্য, অল্প। বাট দিস সিম্পটমস ওয়েন কোয়ালিটাইড, যখন এগুলো বেশ আপনি দেখবেন এর মধ্যে কোয়ালিটিফুল মানে বুঝতেই পারছেন যে এগুলো গুরুত্বপূর্ণ, become important in the selection of curative remedy. অনেক সময় যেমন স্কারলেট ফিভার হতে গেলে যেমন চোখ মুখ লাল হয়ে যাবে, তাহলে আমরা বুঝতেই পারছি চোখ মুখ লাল দেখে যে এটা স্কারলেট ফিভার, কিন্তু এর জন্য মেডিসিন সিলেকশন করি আমরা রেমেডি। তাহলে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে, বাট ইন জেনারেল হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করতে গিয়ে এর কোনো গুরুত্ব তেমন বিশেষ নেই। They can also help in estimating the curability of a case and palliative treatment. তাহলে আমরা এই কেসটাকে কিভাবে কিওর করব বা কিওর করতে পারবো কিনা বা এখানে পেলিয়েশন করতে হবে কিনা, এই বিষয়গুলোকে অনুমান করতে আমাদেরকে এটা হেল্প করে। they may help in general management of a case. তাহলে আমাদের কিভাবে এটা হেল্প করতে পারে? এটা আমাদের জেনারেল ম্যানেজমেন্ট করতে গিয়ে এখানে হেল্প করতে পারে। কিরকম? এই মিজেলস, স্কারলেট ফিভার হয়েছে মনে করুন, ভেরি হাই রাইজ অফ টেম্পারেচার, তাহলে আমাদের করতে হবে কি ঠান্ডা জল পট্টি দিতে হবে, যেমন করে হোক টেম্পারেচারটা নামাতে হবে। আমাদের এই বিষয়গুলো আমরা ম্যানেজমেন্ট করতে গিয়ে হেল্প করব। অথবা আমরা দেখতে পাচ্ছি মিজেলস হয়ে গেছে, তাহলে যেন বাচ্চাটা ঠান্ডা না লাগে, ঠান্ডা লেগে যেন খুব বেশি কফ কাশি না হয় বা এটা যেন নিউমোনিয়ার দিকে না গড়ায়, তাহলে এইখানে যেন না গড়ায় এবং এইটাকে ম্যানেজ করতে গিয়ে আমাদের কি কি করতে হবে, এইখানে আমাদেরকে হেল্প করতে পারে। তাহলে এবার দেখুন, চলে আসুন কিনোট সিম্পটম। এটা দিয়ে আমি ক্লাসটা ফিনিশ করব আজকে। কিনোট সিম্পটম, হ্যালো আপনারা আছেন সাথে? হ্যাঁ স্যার আছি স্যার। কিনোট সিম্পটম, ওকে। কিনোট সিম্পটমস কি? কিনোট সিম্পটমস এর ডেফিনেশন দেখি। কিনোট সিম্পটমস, the prominent symptom which direct the attention to the symptoms totality and thus help to distinguish one from other. তাহলে কিনোট সিম্পটমটা হচ্ছে, আমি তো বলে দিয়েছিলাম এর আগে আপনাদেরকে শর্টকাট কিনোট বলতে গিয়ে, যে কিনোটটা হচ্ছে একটা এমন বই যেটা দিয়ে আপনি ডাইরেক্ট অ্যাকশন নিতে পারবেন।
ঠিক আছে, আমার একটা কিনোট সিম্পটম মিলে গেল মানে আমি এটা দিয়ে ডাইরেক্ট অ্যাকশন নেব। দেখুন ওই কথাটাই এখানে বলছে। তাহলে কিনোট সিম্পটমস দ্য প্রমিনেন্ট সিম্পটম হুইচ ডাইরেক্ট দ্য অ্যাটেনশন টু দ্য সিম্পটমস টোটালিটি। অর্থাৎ একটা কিনোট সিম্পটম মানে হচ্ছে কি, যেটা এটা একটা সিম্পটমস এর টোটালিটি এন্ড দাস হেল্প টু ডিস্টিংগুইশ ওয়ান ফ্রম অ্যানাদার, এবং যে কারণে এটা আমাদেরকে একটাকে আরেকটা থেকে আলাদা করতে সহযোগিতা করছে। বুঝতে পারলেন কথাটা? ওই যে কিনোট সিম্পটম গুলোর মধ্যে আমি এখানে আপনাদেরকে দেখালাম, দেখুন ক্যারেক্টারিস্টিক সিম্পটম যেটা বললাম আমি আপনাদেরকে, কি সাডেন হাই রাইজ অফ টেম্পারেচার আফটার অ্যান এক্সপোজার টু ড্রাই কোল্ড উইন্ড। এই দেখুন এই লাইনটা যে বললাম আমি আপনাদেরকে এখন, এটা sudden high rise of temperature after an exposure to dry cold wind with intense mental restlessness and burning thirst for large quantities of cold water. These symptoms characteristic of drug aconite. তাহলে দেখুন এটা অ্যাকোনাইটের কিনোট সিম্পটম। তাহলে কিনোট সিম্পটমটা হচ্ছে একটা এমন প্রমিনেন্ট লক্ষণ যে লক্ষণটা আপনাকে অ্যাটেনশন করাচ্ছে একটা টোটালিটিতে। মানে এই লক্ষণটা পেলেন মানে কি, এটাই হয়ে গেল একটা টোটালিটি অফ দ্য সিম্পটম, এবং এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এটার মাধ্যমে আপনি একটাকে আরেকটা থেকে আলাদা করতে পারবেন, আইদার পেশেন্ট অর মেডিসিন। এর ইম্পর্টেন্সটা কি? কিনোট প্রেসক্রাইবিং ইজ আ শর্টকাট, লেবার অ্যান্ড টাইম সেভিং ডিভাইস, বাট ইট ইজ সো অফেন মিসইউজড। কিন্তু এই কিনোট সিম্পটম গুলোই কিন্তু সব থেকে মিসইউজ হয়, অপব্যবহার হয়। আমি কিনোট সিম্পটম মনে করে আমি চার্জ করে দিলাম, কিন্তু আলটিমেট পরে দেখা গেল কি ঘটনাটা অন্যরকম। এবার হলো কি কেসটা হাতছাড়া হয়ে গেল এবং কেসটা আমরা ঠিকঠাক ভাবে ট্রিট করতে পারলাম না। It tries to narrow down the number of likely similar remedy and to make quick job. It is also liable to misfire in rank one or two symptom very high and particularly ignores others. মানে এই সিম্পটম গুলো যদি পার্টিকুলার সিম্পটম গুলো পেয়ে গেলে আমরা তখন ইগনোর করি। If these keynotes are taken as final and generals do not confirm, it will lead to failure. এইটা ঠিকঠাক করে ম্যাচ না কিনোট সিম্পটমটাকে আমি এর পরের দিন এটা থেকে আবার শুরু করব। আচ্ছা, তাহলে কিনোট সিম্পটমটা থেকে এর পরের দিন আমি আরো একটু ভালো করে কিনোট সিম্পটমের উপরে ডেসক্রিপশন দিয়ে ক্লাসটা শুরু করব। আমার মনে হচ্ছে দুটো ক্লাস, এরপরে আর কি কি আছে আর একটু দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এরপরে আর কি কি আছে আমি আপনাদেরকে একটু বলে দিই, দেখিয়ে দিই একটু স্টার্ট শেয়ারিং। দেখুন কিনোট সিম্পটমটা, তারপরে আসছে গাইডিং সিম্পটম, গাইডিং সিম্পটমের পরে আসছে জেনারেল সিম্পটম। জেনারেল সিম্পটমটা হচ্ছে মানে কোন কোন সিম্পটম গুলোকে জেনারেল বলা হয় এবং এর টেকনিকটা কি, এর এক্সাম্পল কি, এটা অনেক বড়, এটার জন্যই একটা ক্লাস লেগে যেতে পারে। তারপরে চলে আসছে পার্টিকুলার সিম্পটম, কমন সিম্পটম, আনকমন, পিকুলিয়ার, টোটালিটি অফ সিম্পটম। মানে সিম্পটোম্যাটোলজি বলতে এ টু জেড অ্যাবাউট দ্য সিম্পটম। আমি একদম সিম্পটমস এর এ টু জেড আপনাদেরকে বলবো। আর মেন কথা হচ্ছে যে আমি মেইনলি ম্যাথমেটিকা এন্ড আপনাদের ওই কি বলে অ্যানাটমি, ফিজিওলজি এই জিনিসগুলো পড়াতে চাইছিলাম, কিন্তু মাঝে আমাকে এইটার দিকে একটু ঢুকতে হলো, সিম্পটোম্যাটোলজির দিকে একটু ঢুকতে হলো। এর পিছনে কারণ হচ্ছে কি, যে সিম্পটোম্যাটোলজির উপরে যদি প্রপার নলেজ যদি না থাকে, তাহলে আমরা ক্লিনিক্যাল কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের অসুবিধা ফেস করব। সো ফিলোসফির অন্যান্য পার্টগুলোর মধ্যে বিশেষ কিছু বলি আর না বলি, আমাকে সিম্পটোম্যাটোলজিটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করাতেই হবে। এবং মানে অ্যাপ্লাইড হোমিওপ্যাথিতে কোন কোন ফিলোসফি পোর্শনটা কাজে লাগে, সেই পোর্শন গুলো আমি আপনাদের সামনে একটা একটা করে ধীরে 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 আমি তুলে ধরবো। আর যখন একটা টপিক তুলবো তখন একটা টপিককে সম্পূর্ণ ক্লিয়ার করে তারপরে অন্য টপিকে যাব। তো ফ্রেন্ড, আপনারা বলুন আপনাদের আজকের ক্লাসটা মানে কেমন লাগলো আপনারা বলবেন, বা এটা আপনাদের কেমন লাগলো এটা বলার থেকেও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটার দ্বারা আপনারা উপকৃত হলেন কিনা, বা কি মনে করছেন যে এটা থেকে কোনো উপকার আপনাদের হতে পারে কিনা, আপনারা বলবেন আমাকে। হ্যালো, শোনা যাচ্ছে না, কে বলছেন?
হ্যালো, জি স্যার। বললাম স্যার অসাধারণ লাগলো স্যার ক্লাস। বিষয়গুলো স্যার যদিও আমাদের জানা, আচ্ছা তারপরেও যেভাবে আপনি হ্যাঁ গুছিয়ে তুলে ধরলেন এতে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল এবং অনেকটাই বোধগম্য হলো স্যার। আচ্ছা গুড। তাহলে এরপরে কি আর মানে সিমটোম্যাটোলজির যে টোটাল যে টপিকটা আছে, কমন জেনারেল সিমটম, কমন, পার্টিকুলার, আনকমন, পেকুলিয়ার, টোটালিটি অফ দ্য সিমটম, মানে টোটাল সিমটোম্যাটোলজি বলতে যা বোঝাচ্ছে, তাহলে এটার উপরে কি এরপরে ক্লাস করাবো? আপনারা কি বলছেন? অবশ্যই স্যার, অবশ্যই ক্লাস জি স্যার। সেকেন্ড পার্ট আছে স্যার, সেটা অবশ্যই শোনা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মেহেদি ভাই কেমন আছেন? এই তো ভালো আছি স্যার। স্যার ক্লাসটা তো মানে শুনলাম আর কি, মানে যদিও আমাদের মানে অনেক আপনার অনেক ঝামেলার কারণে আর কি, সমস্যার কারণে আপনি ক্লাস নিতে পারেননি আফটার লং টাইম আর কি। ক্লাসটা শুরু হ্যাঁ, হলো এখন গ্রুপে। আমি সেই দিক রেগুলার থেকে আমরা করাবো। অনেকটা, হ্যাঁ সেই দিক থেকে আমরা অনেকটা খুশি আর কি। তো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। আর আজকে যে বিষয়টা টপিকটা ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর আমার মনে হয় মানে পুরোটা ক্লিয়ার করে দেওয়াই উচিত, মানে পুরোটা শেষ করাই উচিত নেক্সট ক্লাসে আর কি। তো মানে এই সিমটোলজিটা এত গুরুত্বপূর্ণ কারণ আমরা কেস টেকিং করলাম, সব সিমটম নিলাম, কিন্তু ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা বিশেষ করে যারা জুনিয়র আছি তারা বিপদে পড়ি আর কি। আমি কোন সিমটমটাকে রাখবো, কোনটাকে বাদ দিব, মানে কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এটাতে সব থেকে সমস্যা হয়ে যায়। তো এই জন্য এই ক্লাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো স্যারকে অনেক ধন্যবাদ, কারণ এখানে এই ভিতরে যা স্যার দেখালেন আর কি টোটালটুকুই উঠে আসছে আর কি। তো ধন্যবাদ স্যার আপনাকে। তো সেটাই কথা, মানে সিমটোপ্যাথোলজিটা গুরুত্ব আমি কেন চুজ করলাম এই সাবজেক্টটাকে, এই টপিকটাকে। দেখুন এটার উপরে ভাষা জ্ঞান সবারই আছে, কিন্তু মেহেদি ভাই যে কথাটা বললেন যে কেস টেকিং করার পরে কোনটাকে নিব, কোনটাকে রাখবো, কোনটাকে বাদ দেব, এই জ্ঞানটা সিমটোপ্যাথোলজির উপরে যদি আমাদের নলেজ থাকে তবেই এটা আমরা পারবো করতে, আদারওয়াইজ কিন্তু এটা আমরা করতে পারবো না। তখন আমরা করবো কি, রেপার্টারাইজেশন করার সময় আমরা করছি কি, হেডেক একটা রুব্রিক নিয়ে নিলাম, ডায়রিয়া একটা রুব্রিক নিয়ে নিলাম। তো কথা হচ্ছে যে এটাতে করে রেপার্টরি শিটে আপনার রুব্রিক অ্যাড করাটা তো বেড়েই যাচ্ছে, কিন্তু এগুলো কোনো কাজে দিচ্ছে না, বা এটা আপনাকে ডাইভার্ট করছে, সিলেকশন অফ মেডিসিনের জায়গাটাতে আপনাকে ডাইভার্ট করছে। এবার কেসটাতে দেখা গেলো কি, আপনি সিলেক্ট করতে চাইছেন আর্নিকা, এবার আপনি দেখছেন ও আর্নিকাটা তো ডায়রিয়াটা কভার করেনি বা কনস্টিপেশনটা তো কভার করেনি, তাহলে কি আর্নিকাটা কি দেবো না দেবো না। অথচ আমরা এটা নিয়ে ভাবছি একটা ছোট সিমটম নিয়ে যেটার কোনো গুরুত্ব নেই, অথচ আমরা একটা আনকমন পিকুলার সিমটমটাকে করছি কি এটার কারণে বাদ দিয়ে দিচ্ছি, ডায়রিয়া নেই আর্নিকাতে, চলো আর্নিকা হবে না। অথচ দেখা যাচ্ছে একটা আনকমন সিমটম, পিকুলার সিমটম আর্নিকা কভার করে গেছে, আমরা আর্নিকাটাকে তারপর ছেড়ে দিলাম। এইভাবে আমরা কি প্রেসক্রিপশন করাটা আমাদের ডাইভার্ট হয়ে যাচ্ছে, বা সিলেকশন থেকে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যারা যারা মানে ইভেন শুধু আপনাদের না, আমি রিভিশন করছি, এটা তো আমি বলেছিলাম যেটা আমি নিজের পারপাসে এবং নিজের সাথে সাথে আপনাদের সাথে নিয়ে একসাথে চলা, এবং এর নোটটা আমরা দিব। আপনারা করবেন কি, সকলে এটার উপরে হোমওয়ার্ক করবেন, অল ইনক্লুডিং আমিও। করার পরে আমরা একটা ফাইনাল নোট করার পরে আমরা করব কি, একটা ফাইনাল পিডিএফ আমরা সবার মধ্যে এটা আমরা ডিস্ট্রিবিউট করে নেব, ঠিক আছে? কারণটা হচ্ছে কি, চলুন সবাই মিলে যদি খাটি তাহলে নলেজটা যতটা খাঁটি হবে, কংক্রিট হবে, এটা কিন্তু একজন করলে কিন্তু হবে না। এটাতে হবে কি, এই আপনারা রেডিমেড পেতে পেতে অভ্যস্ত, অলস এবং কুড়ে হয়ে যাবেন, ঠিক আছে? ভুল হোক ঠিক হোক যাই হোক, আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। এটাই হচ্ছে একমাত্র উপায় যে আপনি ভালো নলেজ গেইন করতে পারবেন, ঠিক আছে? কারণটা কি, দেখেন আমার বিএইচএমএস কমপ্লিট করা তো মেলা দিন হয়ে গেল, কিন্তু তারপরে আমি কেন ফিল করছি যে আমার এটা রিভিশন করার দরকার আছে, যদি এটা এতই তুচ্ছ ব্যাপার বা যদি ছোট ব্যাপার হতো, তাই না? হ্যাঁ, কারণ সারাদিন আমার পেশেন্ট দেখতেই আছি, না পেশেন্ট কম, না উপার্জন কম, না আর কিছু কম, কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের জায়গাটা কম আমার মনে হয়েছে, যার কারণে আমি রিস্টাডি শুরু করেছি। কারণটা হচ্ছে কি, দেখুন আপনি কত পেশেন্ট দেখে নিলেন, কত কামিয়ে নিলেন, এটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনি নিজে স্যাটিসফাইড কিনা, ঠিক আছে? আপনাকে নিজেকে স্যাটিসফাইড হতে হবে যে না আমি কাজটা ঠিক করলাম, না আমার কাজটা পারফেক্ট হলো। তাহলে আমাদেরকে পারফেকশনের দিকে এগোতে হবে, বোঝা গেছে?
বলুন, আরো কেউ কিছু বলতে চান আপনারা বলুন। অনেকজনই দেখছি ক্লাসে। ঠিক আছে, আমরা সিম্পটোম্যাটোলজিটাকে খুব তাড়াতাড়ি শেষ করব। আমি রবিবারের আগে আরো একটা ক্লাস সিম্পটোম্যাটোলজির উপরে করে দেবো আর কি। মানে আমি চাইছি যে ফটাফট সিম্পটোম্যাটোলজি কমপ্লিট করা এবং এর উপরে একটা নোটস দিয়ে দেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, আইদার ভালো করে এডিট করে বা এটাই দিয়ে দেওয়া, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিন, কেটে নিন। আর কেউ কিছু বলতে চান? আর আমাকে অনুমতি দিন, অথবা যদি কেউ কিছু কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করুন, অথবা আমাকে অনুমতি দিন। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব স্যার কিছু বলবেন? মনে হয় স্যার খুব চমৎকার ক্লাস, আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি হয়ে আচ্ছা, গুড। আপনাকে পেয়ে স্যার। স্যার আপনি আপনার হ্যাঁ, এখন রেগুলার করবে, এখন আমরা এখন রেগুলার চলবে। হ্যাঁ, এখন আর ক্লাস অফ হবে না, প্রত্যেক সপ্তাহে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে ব্যস্ততা তো একটা ব্যাপার এবং তার সাথে এনার্জিটাও ব্যাপার, এবং এনার্জির ব্যাপারটা কিরকম আমার মধ্যে কাজ করে, মানে কোনো কাজ করলেই আমার এনার্জি পায় আর কোনো কাজ না করলে আমার এনার্জি আসে না। তো যাই হোক, একটা ক্লাস করলাম, আপনারা অনেকেই আছেন এবং আমি তো বারবার বলে আসছি যে আমার ক্লাসের বৈশিষ্ট্য এটা হওয়া চাই যে কতজন, মানে বহু সংখ্যক ছাত্র উপস্থিত হলো কি হলো না এটা কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, যারা শুধু আগ্রহী আমি শুধু তাদের নিয়ে চলতে চাই, মানে নট ইন মানে কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ালিটি ইজ প্রেফারেবল। ঠিক আছে, জি স্যার। বুঝে গেছে কথাটা? জি স্যার। মানে এখানে শুধুমাত্র কোয়ালিটিটাই হচ্ছে প্রেফারেবল, এবং আমি চাই যে আমাদের সাথে তারা যুক্ত হোক যারা নিজেরা মনে করবে যে না আমাকেও কিছু কাজ করতে হবে। ক্রিয়েটিভ মাইন্ডেড লোকজন দরকার আমাদের, সে হোক না 10-15 জন, কোনো ব্যাপার নাই। জি স্যার। ঠিক আছে, তাহলে বন্ধুরা কি বলে, আপনাদের যদি কোনো আলোচনা থাকে আপনারা করুন, আমাকে অনুমতি দিন, আমি একটু খাওয়ার দাওয়ারটা সারি। ওকে জি স্যার, স্যার। আপনার কি পেয়েছে? আমরা হ্যাপি স্যার, কন্টিনিউ আশা করতেছি স্যার। আপনাকে পেয়ে আমরা কন্টিনিউ আচ্ছা, আমি তাহলে করব, তাহলে আমি দেখি বুধ বৃহস্পতিবারে একটা ক্লাস করাবো আর একটা ক্লাস করাবো আপনাদের রবিবারে। বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে কোনো একটা দিন করিয়ে দেবো। বুধবারটা করা যায় কারণ বুধবার কাজের চাপ কিছুটা তুলনামূলক কম থাকে, বা মানে প্রেশারটা খুব ম্যাক্সিমাম প্রেশার থাকে না। হ্যাঁ, বুধবারের দিনটা, বুধবারে তাহলে দেখি বুধবার অথবা বৃহস্পতিবারে আবার একটা ক্লাসে নামবো। জি স্যার। আচ্ছা, অ্যালেনটা পড়ছেন তো সবাই? জি স্যার, পড়ছি তো। জি স্যার। হ্যাঁ, অ্যালেনটাকে একদম পুরো হিপস করে নিন, আপনারা হিপস করে নিন অ্যালেনটাকে। কারণটা মনে রাখবেন যে অ্যালেনের উপরে যদি আপনারা দক্ষ হতে পারেন তাহলে আর অন্য কোনো ম্যাথমেটিকার গুরুত্ব তেমন থাকবে না। কারণ ম্যাথমেটিকার জগতে যত বই আছে অ্যালেন একাই 90% ওজন কভার করে আর বাকিরা 10%। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, স্যার, যে খাওয়া দাওয়ার পরে তাহলে আমার নক দিয়ে আর কি ল্যাপটপ নিয়ে খাওয়া দাওয়ার পরে। আচ্ছা মেহেদী ভাই, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি ক্লাস থেকে এক্সিট করুন, আমি আপনাকে একটু ফোন করি, একটু গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাউদ্দিন স্যার। জি স্যার।